প্রিয় দর্শক, উত্তেজনার পারদ বোধ করি একটু কমে গেছে। একটু আগেই ব্রাজিল এবং হাইতির খেলা আমরা দেখলাম বিশ্বকাপে। ৩-০ গোলে হাইতিকে পরাজিত করেছে ব্রাজিল। ব্রাজিল ভক্তরা নিশ্চয়ই খুব আনন্দে আছেন। সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদেরকে অতিথিকে নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের। একটু কল্পনা করুন তো যে আজকে এই অনুষ্ঠানে একজন বিশিষ্ট ফুটবলার আমাদের দেশের, যার পায়ে পায়ে বল ছুটে দুরন্ত গতিতে আমাদের ফুটবলকে উচ্চতায় নিয়ে গিয়েছিল, খুব লম্বা দীর্ঘদেহী একজন মানুষ, আমাদের অনেক প্রিয় মানুষ। কি কল্পনা করতে পারছেন না? গেস করতে পারছেন না? আমি বলে দিই নামটা, কায়সার হামিদ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের আজকের অতিথি কায়সার হামিদ, আমাদের জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবলার। শুধু এই পরিচয়গুলো না, বাংলাদেশের ফুটবলের ঐতিহ্যের সময়ে সব কিছু মিলিয়ে তার যে অবদান, বিশেষ করে মুন্না, সালাউদ্দিন, বাদল, সেই সময়কার সতীর্থদের নিয়ে তারা যে পায়ে পায়ে ফুটবলকে নিয়ে বাংলাদেশের ফুটবলকে কোথায় নিয়ে গেছেন সেটা আলোচনা করব হামিদ ভাই। তার আগে পত্রপত্রিকার প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় স্থগিত, ইসরায়েল জটিলতা বাড়াচ্ছে, সবার আগে নকআউটে মেক্সিকো। দৈনিক যুগান্তর, চালুর আগেই ঋণের ধাক্কা, শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল, জার্মান ট্রেন থামাতে পারবে কি আমি আফ্রিকার হাতি। দৈনিক সমকাল, রাজধানীর হকার 6 লাখ, বসার ব্যবস্থা 4,000, 2 ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর। কালের কণ্ঠের শিরোনাম, প্রাধান্য পাবে বিনিয়োগ, বাস্তববাদী বহুমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে সরকার। দৈনিক ইত্তেফাক, বিশ্বজুড়ে স্বস্তি, আছে ভয়ও, যুক্তরাষ্ট্র ইরান চুক্তি। বাংলাদেশ প্রতিদিন, ঢাকায় 90 ডাকাত চক্র, অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার। মানবজমিনের শিরোনাম, রোনালদো কেন নায়ক থেকে ভিলেন, মতিউর রহমান চৌধুরী লিখেছেন বিশ্বকাপের আসর থেকে। আমার দেশ পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগে রাজনীতিকরণ। আমাদের সময় শিরোনাম, পুলিশি অভিযান সত্ত্বেও বেপরোয়া কিশোর গ্যাং। জয় দিনের শিরোনাম, লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল। ভোরের ডাক, কৃষিতে সার কীটনাশক ব্যবহারে মানতে হবে বৈজ্ঞানিক পরামর্শ। রূপালী বাংলাদেশ, ফাঁস হচ্ছে তথ্য, পুলিশে অস্বস্তি। বাংলাবাজার পত্রিকা, 3 দিনে ধার নেওয়া হয়েছে 6,500 কোটি টাকা। দেশ রূপান্তর, ফাঁদে ফাইলবন্দি পরোয়ানা। আলোকিত বাংলাদেশ, সংশয়ের আবর্তে শান্তি চুক্তি, হলুদ সবুজের হাসির অপেক্ষা। কালবেলা শিরোনাম, সরকার 3 বৃহৎ শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়। দৈনিক সংগ্রাম, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় স্থগিত। সকালের সময় 83,000 মামলা জট শিক্ষা খাতে। ইনকিলাব, বিনিয়োগ পরিবেশের অভাবে অর্থ পাচার। খবরের কাগজের শিরোনাম, জিতলেই নকআউটের জার্মানি। কায়সার হামিদ, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। একটু আগেই ব্রাজিল এবং হাইতির খেলা হলো বিশ্বকাপ। এখন তো বাংলাদেশে বিশ্বকাপ মানে হচ্ছে একদিকে আর্জেন্টিনা আর একদিকে ব্রাজিল, এর বাইরে হয়তো জার্মানি বা অন্যান্য কিছু দেশ আছে। তো আর্জেন্টিনার তো উচ্চতা আমরা দেখলাম। ব্রাজিল প্রথম ম্যাচটি ড্র করলো, আজকে তারা তাদের খেলা দেখিয়েছে হাইতির সঙ্গে। কেমন দেখলেন খেলা? ধন্যবাদ আপনাকে। আসলে যত দিন গড়াচ্ছে ততই বিশ্বকাপ জমে উঠছে। আর আমি বলবো যে বাংলাদেশ কেন, সারা বিশ্বেই 2টি ধারার সমর্থক সবচেয়ে বেশি, যেটা ব্রাজিল আর আর্জেন্টিনা। তো এই ল্যাটিন আমেরিকান দেশটা পপুলার হওয়ার কারণও আছে, কারণ এই 2টা দেশ হইলো আসলে আমি বলবো যে ফুটবলের কারিগররা ফ্যাক্টরি আর কি। এখান থেকে প্লেয়ার তৈরি হয়, শত শত প্লেয়াররা, এবং তারা ইউরোপের টপ ক্লাবগুলিতে ডমিনেট করে। তো যে কারণে মানে বিশ্বকাপ জিতুক আর না জিতুক, ফাইনালে যাক আর না যাক, এই 2টো টিম সবসময় ফেভারিট থাকবে, কারণ মানে এই 2টা টিমে রিপ্রেজেন্ট করতেছে টপ প্লেয়ার্সরা, দোজ হু আর ডমিনেটিং ইউরোপিয়ান যে লিগগুলি। তো স্বাভাবিকভাবে এই 2টা এইবারও তারা ইয়েতে টপ লিস্টে আছে, ফেভারিটে আছে। তো ব্রাজিল প্রথম খেলায় অবশ্যই একটু ধাক্কা খেয়েছে, সত্যি কথা। আপনি গত বিশ্বকাপে দেখেন আর্জেন্টিনা কিন্তু প্রথম খেলায় হেরে গেছিল,
পরে তারা কিন্তু ফাইনালে দাঁড়িয়েছে তারা। ঘুরে দাঁড়িয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে। তো এরকম প্রথম খেলা হোঁচট পেতেই পারে। এখন আজকের যে খেলা হলো এটা তারা আমি বলবো যে 3-0 গোল হওয়ার পরে আরো গোল দিতে পারতো, কিন্তু একটা এটা গোল কিন্তু- হয়ে গিয়েছিল, কিন্তু হ্যাঁ, একটা offside। না, আরো একটা গোল তারা যে সুযোগ পাইছিল, তারা মনে হচ্ছিল যে তারা সেরকমভাবে এফোর্ট দিয়ে খেলতেছিল না। কারণ হয়েছে কি, এটা তো বিশ্বকাপটা এখন অনেক অনেক দূর যেতে হবে, যেতে হবে, অনেকগুলি ম্যাচ এখন ইনজুরির বিষয় রয়েছে, আবার অনেকে হলুদ কার্ড লাল কার্ডের বিষয় রয়েছে। এখন একটা পর্যায়ে গিয়ে একটা ভালো প্লেয়ার যদি দুইটা হলুদ কার্ড খায় আউট হয়ে যায় বা রেড কার্ড খায় আউট হয়ে যায়, সামনের অনেকগুলো বিশ্লেষণ তাদের বোধহয় করতে হয়। হ্যাঁ ওদের অনেক কিছু করতে হয়। যে নেইমার কারণে নিয়ে তারা- কি অবস্থা? নেইমার নেইমার ছাড়া ব্রাজিল দে আর প্লেইং গুড, আজকে তো ভালোই খেলছে। আর এদিকে মেসি ছাড়া আর্জেন্টিনা কি অবস্থা হবে সেটা আমি বলতে পারছি না। কারণ আপনি দেখেন যে লাস্ট খেলায় পুরা মেসি নির্ভর, অর্থাৎ তিনটা গোল মেসি দিছে। এছাড়া এবং আপনি যে প্রশ্নটা করলেন ওই প্রশ্নটাই উঠছে, ধরা যাক আর্জেন্টিনাতে মেসি খেলছে না, তখন কি দাঁড়াবে? তখন কি দাঁড়াবে একমাত্র আল্লাহ জানে। যে তো আমি বলবো যে তার যে সতীর্থরা আছে, যেখানে ডিএমআরিয়া থেকে শুরু করে আরো যারা প্লেয়ার রয়েছে, তারা দি আর গুড প্লেয়ার্স। আপনি মেসি ছাড়াও তারা যে একদম খারাপ খেলবে তা না। হ্যাঁ, কিন্তু মেসি হচ্ছে, এখন আমি বলবো যে আমি যদিও আর্জেন্টিনার সমর্থক না, তারপরে মেসি ইজ মাই ফেভারিট প্লেয়ার। মানে সে সারা বিশ্বে এখন নাম্বার ওয়ান। মানে এই বয়সে এসে সে যে ফিটনেস রেখেছে, এই যে তার যে 6টি ওয়ার্ল্ড কাপ হলো, 6টি ওয়ার্ল্ড কাপে এসে সে হ্যাটট্রিক করলো। আরেকটা খেলোয়াড়ও হ্যাটট্রিক করছে, আমি দুজনকে অভিনন্দন জানাচ্ছি। হ্যাটট্রিক করার ফলে সে কি গোল্ডেন বুটের দিকে অনেক ধাপ এগিয়ে গেছে। তারপরে তো এমবাপে আছে, আরও ইংল্যান্ডের খেলোয়াড়রা রয়েছে, হ্যারি কেন রয়েছে, ওরা 2-2 গোল অনেকের হয়েছে। এইবারের বিশ্বকাপটা একেবারে অন্যরকম, 3টা দেশের একযোগে খেলা হচ্ছে। এই যে 3 দেশের আয়োজন, সবকিছু মিলে আপনার কাছে কেমন মনে হচ্ছে? না, আমার তো যে 48টা দেশ, তো সেখানে 3 দেশের আয়োজন আমার ঠিক ভালোই লাগছে। যে এটা উৎসাহ পাবে, 3 দেশের মানুষ উৎসাহ পাবে, সেটা আই অ্যাপ্রিসিয়েট ফিফা যে 3 দেশের। কিন্তু কিছু কিছু জিনিস ফিফাকে আমার একটু দৃষ্টিকটু লেগেছে, যেটা হচ্ছে আমি আমার ইরানকে নিয়ে কথা বলবো। যে ইরান আমি এই প্রসঙ্গটা তুলতে চেয়েছিলাম যে আমি যখন কোথায় খেলতে যাব, আমি তো সেই জায়গা থেকে নির্বিঘ্ন, মানে একেবারে আমার কোনো টেনশন থাকবে না। অথচ আমি খেলতে গেলাম, আমার খেলা শেষ হওয়ার সাথে সাথে সেই দেশ থেকে বললো তুমি সরো, তুমি চলে যাও, মানে সারাক্ষণ যে লাইফ থ্রেটে, তো এটা হলো টেনশনে থাকা। হ্যাঁ, টেনশনে মানে কি, এমনি টেনশন হলো এক জিনিস, যে আমার মারবো ধরবো, এটা এক জিনিস। আর এটা সবসময় লাইফ থ্রেডের মধ্যে রয়েছে, যে এরকম। তো এটা ফিফার বিবেচনা করা উচিত ছিল যে আমি আমেরিকাতে খেলা না দিলেও তো হইতো। আমেরিকাতে না দিয়ে তাদেরকে মেক্সিকোতে দিতে পারতো, তাদেরকে কানাডায় খেলা দিতে পারতো, এটা তাদের দাবি ছিল। তো এই জিনিসটা আমার মনে হয় দাবিটা রাখা উচিত ছিল। এখন পরে ফাইনাল রাউন্ডে যাওয়ার পর ইরান তো সেই পর্যায়ে চলে গেলে তখন দ্যাট ইজ ডিফারেন্ট থিং, যে আর তো কোনো স্কোপ নাই, এটা আমেরিকা খেলতে হবে। কিন্তু এখন দেখেন, তারা এত দাবি করার পরও মেক্সিকোতে এসে তারা জার্নি করে খেলবে, আবার খেলার পরে জার্নি করে চলে যাবে। এটা কিন্তু জার্নির মধ্যে যদি থাকে তাহলে খেলায় মনোযোগ দিবে, ওই তো খেলায় মনোযোগ, মানে অবশ্যই এটা একটা হ্যাম্পার করবে। এবং একসময় দেখবেন যে ইরান কিন্তু আমাদের সাথে হারছে, আমাদের সমকক্ষ ছিল, আমার ড্র হয়েছে অনেক ম্যাচ। এবং ইরানের অনেক প্লেয়াররা, মানে আপনি যেটা বলতে চাইছেন যে আমি সেই প্রসঙ্গে আসতাম, আমাদেরও ফুটবল ছিল, আবাহনী মোহামেডানের খেলা যেদিন হতো, ব্রাদার্স বা অন্যান্য দলের খেলা যখন হতো, আপনারা যখন পায়ে পায়ে বল নিয়ে এই যে দুরন্ত গতিতে ছুটতেন, সেই সময়ের ফুটবল আমাদেরও ঐতিহ্য ছিল। কেন মিলান হলো? এটা আসলে অনেক কারণ আছে। যখন আমরা রিটায়ার্ড করি অ্যাকচুয়ালি 90 দশকের শেষের দিকে, 97, 98, 99, দেখা গেছে আমি আসলাম, মুন্না, সাব্বির, আরও অনেকে, যেসব সালাম মুর্শিদি, সব অনেক খেলোয়াড়রা আছে, টপ প্লেয়াররা যখন রিটায়ার্ড করলো, পাইপলাইন থেকে কোয়ালিটি প্লেয়ার কিন্তু উঠে আসে নাই। মানুষ যেটা বলে আর কি, যে আপনাদের মতো খেলোয়াড় আর আসে নাই। এখন না আসাতে দর্শকরা কিন্তু স্টেডিয়ামে যায় না, দেখা গেছে স্টেডিয়ামে ফাঁকা থাকে। আচ্ছা, একটা প্রশ্ন করবো ছোট্ট, আপনি যেহেতু আপনাকে পাওয়া গেল, এরকম কথা উঠে যে ক্রিকেটের উন্নতির কারণে, যদি 2 ভাই ধরি, ক্রিকেট এবং ফুটবল 2 ভাই, তো এক ভাই খুব মেধাবী হয়ে উঠলো, ক্রিকেটের প্রতি আমাদের নজরটা একটু বেশি দেখা গেল, ফুটবলকে আমরা একটু অনাগ্রহ দেখালাম। তাই কি সত্যি? না, এটা তো কিছুটা এফেক্ট হয়েছে। কেন, যখন পাইপলাইন থেকে প্লেয়ার যখন বেরোলো না, তখন দেখা গেছে ক্রিকেট সেই সময়ের কথা বলছি, ক্রিকেট 90 দশকের শেষের দিকে হঠাৎ করে তারা পাকিস্তানকে হারালো, ইন্ডিয়ারে হারাই দিল, আবার টেস্ট স্ট্যাটাস পেলো। মানে ওই সময় ক্রিকেটের একটা উত্থান শুরু হয়েছে। মানে 2000 সালে পর থেকে দেখা যায় ক্রিকেটের এত উত্থান, বড় বড় টিমের জন্য হারাই দিল।
তখন ইয়াং জেনারেশন করলো কি এই দর্শকরা সব ক্রিকেটের দিকে ঝুঁকে গেল। এখন ক্রিকেট খেলা, যেখানে আগে ছোট ছোট মাঠে ফুটবল খেলতো, দেখা যায় ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে। কিন্তু এখন ইদানিং এই যে লাস্ট 2-3 ইয়ার্স আমি বলছি, যখন এই যে হামজা চৌধুরী আসার পরে এখন তো ফুটবল ফেডারেশনে একটা পরিবর্তন এসেছে। তাবিদুল্লাহ সাহেব এটা হাতে নেওয়ার পর থেকে, এবং প্রবাসে যারা বাঙালিরা আছে যারা ভালো খেলছে তাদেরকে, হ্যাঁ, তাদেরকে পিক করছে। প্রবাসে যারা আছে, যেমন হামজা চৌধুরীর মতো আর যারা খেলোয়াড় আছে, তাদেরকে যদি আনা যায় তাহলে ডেফিনেটলি বাংলাদেশ রেটিংও বেড়েছে, এখন আগের থেকে ভালো হচ্ছে। এবং দর্শক আপনি দেখবেন যে মাঠে যে লাস্ট কয়েকটা খেলা গেছে, আপনি উইদিন 10 মিনিটস পুরা ওই যা সিট ছিল 18,000 সিটের সেল হয়ে গেছে অনলাইনে। তার মানে হলো মানুষ কিন্তু ফুটবলকে ভালোবাসে, মানুষ স্টেডিয়ামে গিয়ে ফুটবল খেলতে যায়। বাংলাদেশের মানুষের প্রিয় খেলা ফুটবল, এটা দের ইজ নো ডাউট। না, বাংলাদেশের মানুষের প্রিয় খেলা ফুটবল, এটা তো আপনি যেটা বললেন সেটা তো সত্য। এই যে বিশ্বকাপ ফুটবল উপকূলে এক ভদ্রলোককে, বুড়ো ভদ্রলোককে দেখলাম গ্রামের, জমি বিক্রি করে উনি একটি দেশের পতাকা, দীর্ঘ পতাকা বানিয়েছেন। তো এইটা তো প্রতি বছরই আমরা 4 বছর দেখি। তার মানে এই দেশের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসে। এবং সেই জায়গা থেকে আপনার পরিকল্পনাগুলো কি মনে হয়? যে সরকার তো অলরেডি পাঠ্যপুস্তকে খেলা অন্তর্ভুক্ত করেছে মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহে, এবং সবকিছু মিলে আপনার কাছে মনে হয় না যে এই দেশটা এইভাবে যদি এগোতো তাহলে ফুটবলের উন্নতিটা হতে পারতো? কিরকম? এটা আসলে হয়েছে কি, এখন মনে করেন, আমি মনে করি যে দেখেন বিশ্বকাপে অনেক দেশ খেলে, এদের লোক সংখ্যা 3 লাখ 4 লাখ 5 লাখ, মানে একটা, হ্যাঁ, একটা কেপ ভার্দের কথাই যদি আপনি বলেন, ব্রাজিলের সাথে যে প্রথম, না, আপনি কেপ ভার্দে ছাড়াও অনেক দেশ আছে দেখবেন যে তাদের লোক সংখ্যা মানে 5 লাখ 10 লাখ 50 লাখ, 1 কোটিও না, মানে একটা থানা থেকে কম লোক। তো ইফ দে ক্যান প্রডিউস ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ফুটবলার্স, ওয়াই নট বাংলাদেশ? পারবে না কেন? পরিকল্পনা করতে হবে আমাদের। বিশেষ করে আপনি দেখবেন যে যেসব টপ প্লেয়াররা আছে, টপ মোস্ট প্লেয়াররা, ওরা পিকড হয় কখন, কোচের আন্ডারে কখন যায়, আন্ডার 6, আন্ডার 8, আন্ডার 10, এই বয়স থেকে, ক্লাস 1, 2, 3 এর মধ্যে থেকে নেয়। আপনি যখন 18 বছর বয়স হয়ে গেলে বা 20, তখন আপনি যতই ঘষা মাজা করেন, বিদেশি কোচ নিয়ে আনেন, 19 থেকে 20 হবে। বাট 19 থেকে আপনি 80, 100 যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা ধরা সম্ভব না। এই জন্য আমাদের উচিত যে বিকেসির মতো যে প্রতিষ্ঠানগুলি আছে, মানে যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা হয়, প্রত্যেকটা ইউনিয়ন লেভেলে থাকবে, থানা লেভেলে থাকবে, জেলা লেভেলে এরকম থাকবে। এই ধরনের যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানগুলি থাকে, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, এটা গার্জিয়ানরাও চায় যে আমার ছেলে বা মেয়ে খেলুক এবং পড়াশোনা করুক। তো ডেফিনেটলি আমি মনে করি নট অনলি ফুটবল, আপনি ফুটবল, ক্রিকেট, আপনি 8-10টা ইভেন্ট করেন না, মানে এত ইভেন্ট তো দরকার নাই। আপনি 8-10টা ইভেন্ট যদি করেন, এমনকি আমার মা দাবা খেলেন, মা আবার মানে যখনই ক্রীড়ামন্ত্রী বা কারোর সাথে দেখা হয়, আম্মা কিন্তু বলে যে আপনারা দাবাটা কম্পালসারি করেন, কারণ এটাতে ব্রেন ধার করে। এই যে ছাত্রছাত্রীদের মধ্যে যখন দাবা খেলা হবে, খরচও খুব কম। আপনি 100 টাকা দিয়ে বোর্ড দিয়া বা এরকম 10টা বোর্ড দিয়ে একটা টুর্নামেন্ট করতে পারেন, মানসিক শক্তিটা, হ্যাঁ, এটা মেধার বিকাশ ঘটে। তো এরকম আমি বলতেছি যে আপনি 8-10টা ইভেন্ট নিয়ে যদি এরকম বিকেসির মতো চালু হয়, তাহলে ডেফিনেটলি খেলোয়াড়রা উঠে আসবে। হ্যাঁ, বিশ্বকাপ নিয়ে আরেকটু কথা বলি, প্রেডিকশন কি, কে যাবে? প্রেডিকশন এখন আসলে বলা খুবই মুশকিল, কারণ এখন বেশিরভাগ টিমের একটা করে খেলা গেছে এবং 2টা খেলা চলছে আর কি, শুরু হয়েছে মাত্র। তো আমি মনে করি যে এই ল্যাটিন আমেরিকান সাইড থেকে যদি ধরেন, বা এদিকে ব্রাজিল, আর্জেন্টিনা রয়েছে, স্বাগতিক মেক্সিকো এদিকে রয়েছে, আমেরিকা ভালো ফুটবল খেলছে। তো এই সাইড থেকে ধরেন এই 4টা দেশ, তারপরে কানাডাও তো সেদিন অনেকগুলো জিতলো। তো ইউরোপিয়ান সাইড থেকে আমি চিন্তা করলে আমি টপে এগিয়ে রাখবো ফ্রান্সকে, জার্মানিকে, ইংল্যান্ডকে। এশিয়া থেকে কারো সম্ভাবনা? এশিয়ানরা হচ্ছে কি, দে আর প্লেইং ভেরি গুড। কিন্তু দেখেন এই যে সাউথ কোরিয়া যে এত সুন্দর খেলাটা খেললো, খেলার পরে দেখা যায় দিনের শেষে 1 গোল খেয়ে তারা আউট হয়ে গেল। এরকম, মানে আমি বলছি সাউথ কোরিয়া, জাপান এবং এশিয়ান, মানে আমি দেশগুলি, ম্যাক্সিমাম দেশ খুব ভালো ফুটবল খেলেছে। হয়তো কাতার, তারা প্রথম ম্যাচ ভালো খেলেছে, তার ধারাবাহিকতাটা একটু নাই আর কি, কম। তো এদেরকে আরও কষ্ট করতে হবে। তো দেখা যাক সামনের দিকে কি হয়। আমরা আমি আশা করবো যে এশিয়ান দলগুলির মধ্যে কেউ যদি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে যায়, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, অনেক বড় পাওনা। একটা সত্য স্বপ্নের কথা আলোচনা করি আপনার সঙ্গে। এই যেমন ধরেন কথার কথা, যদি ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হয়, সেদিন বাংলাদেশ একেবারে 2 ভাগে ভাগ হয়ে যাবে, এবং বাংলাদেশে যে কি অবস্থা হবে সেটা কল্পনা করা মুশকিল। ঠিক একই সাথে একটা কল্পনা করতে চাই হামিদ ভাই, বাংলাদেশ কি কোনোদিন বিশ্বকাপে খেলবে?
অসম্ভব কিছু না। বাংলাদেশে মনে করেন এই যে আমি তো ইরানের কথাই আসছি, জি, আমি কিন্তু জি, আপনি তো শুরু করতে বলছিলেন গিয়া যে আমাদের এখানে খেলতে এসেছিল, আমরা তাদেরকে তাদেরকে হারিয়েছি। আমরা ফিরোজি ক্লাব যে ন্যাশনাল টিমের 10-11টা প্লেয়ার ছিল, ওদেরকে আমরা এখানে হারায় চ্যাম্পিয়ন হয়েছি, আমরা তাদের দেশেও খেলতে গেছি, মানে সমানে সময় ফাইট হয়েছে, মাঝে মাঝে আমরা জিতছি, ওরা জিতছে, ড্র হয়েছে, এরকম। তো আমরা তো ইরানের- একটা ইউরোপিয়ান দেশকে বোধহয় হারিয়ে দিলাম এই তো কয়েকদিন আগেই। কয়েকদিন আগে ইউরোপের একটা টিমকে আমরা হারাইছি। তো আমি বলবো যে ইরান যদি বিশ্বকাপে খেলতে পারে, সেই সময় নাসির হেজাজি এখানে আমাদের দেশে আসছিল কোচ হিসাবে, বিজন তেহরি, নালজেগার, বুরানজাদে সহ ইরানের অনেক প্লেয়াররা আছে আমাদের এখানে লিগে খেলছে, তাদের সাথে তো আমরা খেলছি। তারা এমন কোনো আহামরি স্ট্যান্ডার্ড ছিল না, খেলতো, ভালো খেলতো, ঠিক আছে, কিন্তু তারা ওই গ্রাসরুট লেভেল থেকে, একদম ছোট থাকতে গ্রাসরুট লেভেল থেকে আপনি দেখেন প্লেয়ারগুলি তৈরি করে আসছে, যে কারণে আপনি প্রত্যেকটা দেশ, এই যে কোরিয়া বলেন, জাপান বলেন, এখানে দেখবেন যে ছোট ছোট বাচ্চারা একেবারে শেকড় থেকে। একদম মানে আন্ডার 6 থেকে বলতেছে, আন্ডার 5 ছোট বাচ্চারা যে যেটায়, কেউ যদি সাঁতারে ভালো থাকে, ও দেখবেন যে হাঁটতে পারতেছে না, ওরে সাঁতার শেখাচ্ছে, সাঁতার শিখাচ্ছে, ওর বয়স মনে 6 মাস, 8 মানে মাস। পরিকল্পনাটা দেখেন শেকড় থেকে তৈরি। শেকড় থেকে, একদম মানে শেকড়, গ্রাসরুট লেভেল থেকে না করলে এটা কোনো খেলাই না, কোনো খেলাই বাংলাদেশে উন্নতি করতে পারবে না। তো মাননীয় প্রধানমন্ত্রী তো অবশ্যই আমি বলবো যে উনি একজন ক্রীড়াপ্রেমিক, এবং আমাদের মা জাইমা রহমান, উনিও দেখতেছি ফুটবল নিয়ে খুব মাতামাতি করছে, এবং সে বলছে যে মহিলা ফুটবলকে একটা পর্যায়ে নিয়ে যাবে। তো মানে আমাদের মহিলা ফুটবলের কথা উঠলো যেহেতু, আমাদের মহিলা ফুটবল কিন্তু নিজের গৌরবের জায়গা থেকে কিন্তু নিজেরা বেশ আগায় গেছে। আগে গেছে, মহিলারা দে আর মানে ডুইং গুড, যে কারণে আমার মনে হয় যে একটু পৃষ্ঠপোষকতা করলে, কারণ কিছু কিছু বাধা তো আসবেই, কারণ এটা মুসলিম দেশ, মনে করেন 95-6% মুসলমানের দেশ, এখানে একটা ইয়ের থেকে, ফ্যামিলি থেকে একটা মেয়েকে যে ফুটবল খেলতে দিবে, সেটাও একটা বিষয় রয়েছে। কিন্তু যখন দেখবে যে তার মেয়েটা ইটস এ প্রফেশন, মেয়েটা আর্ন করছে, বা সেখান থেকে একটা গৌরবের জায়গায় যাচ্ছে, দেশ ও জাতিকে একটা পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে, কারণ এদের দ্বারাই তো দেশের জাতির মুখ উজ্জ্বল হবে, তখন হয়তো তারা বুঝবে যে না, খেলুক। কারণ ইরানের টিম আছে, মুসলিম সব কান্ট্রিতে তো মহিলা টিম আছে, তো তারাও সেরকম পর্দার মধ্যে থাকেও দেখা যায় যে তারাও খেলতেছে। তো আশা করবো যে বাংলাদেশ মহিলা টিম আগামীতে ভালো করবে, একের সাথে পুরুষ টিম, জাতীয় দলও যেন ভালো করে সেই জায়গায়। হামজা চৌধুরী বা অন্যান্য যারা নেতৃত্ব দিচ্ছেন, খেলছেন, সবকিছু মিলে আপনার প্রেডিকশনটা কি, সামনে কি হচ্ছে বাংলাদেশে? সামনে আশা করি বাংলাদেশ টিম, যেহেতু রেটিংও ভালো হচ্ছে, বাংলাদেশ টিম ভালো করবে। তো আগামী একটু অপেক্ষা করতে হবে, যদি আমরা গ্রাসরুট লেভেল থেকে চিন্তা করি, তাও যদি আমাদের এই সামনের ওয়ার্ল্ড কাপে না হইলেও পরের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যদি ইচ্ছা করে, চেষ্টা করে, আমার মনে হয়। আরেকটা বিষয় কি এরকম হয় না, আমরা প্রায়শই দেখি ক্রিকেট থেকে শুরু করে ফুটবল সব জায়গা থেকে রাজনীতিকরণের একটা ব্যাপার আসে। আপনি কি খেলোয়াড় দেখবেন না রাজনীতি নিয়ে ঢুকবেন? এইটা আসলে বাংলাদেশের মানুষের রক্তের মধ্যে একটা ঢুকে, যখন যে দলই আসে না কেন, হ্যাঁ, দেখা গেছে যে তাদের দলীয় কিছু লোকজন টানে। এখন মনে করেন একটা প্লেয়ার ভালো খেলতেছে, এই তার বাবা ওই রাজনীতি করতো, এই বাধ্য, মানে এই যে এই টেন্ডেন্সিটা বাদ দিতে হবে, এটা বাদ দিয়ে যে ট্যালেন্টকে আমাদের সামনের দিকে, মেধাই ওকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। এখন তার বাবা কি ছিল, বা সে কি করে, বা এইগুলি চিন্তা করলে হবে না, এগুলি মানে মেধাকে ট্যালেন্ট দিলে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা খেলাধুলা কিন্তু। এই যে আমাদের দেশে ফুটবল নিয়ে প্রচার মাধ্যমের আয়োজন, বিশেষ করে চ্যানেল আইতে, আপনি নিশ্চয়ই আসার সময় দেখেছেন যে একটা গোল, মানে একটা মাঠ তৈরি করা আছে, এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম, ওটিটি আইস্ক্রিন এবং রেডিও ভূমি চ্যানেলের খেলা সরাসরি শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে, বিশেষ করে আইস্ক্রিনে। প্রচার মাধ্যমের যে এই যে আয়োজন, সবকিছু চ্যানেল আই মিলে সবকিছু, আপনার কাছে কেমন মনে হয়? না, এটা তো ভালোই, আমার খুব ভালো লাগছে যে চ্যানেল আই খেলাধুলার প্রতি তারা যথেষ্ট মানে কি বলবো সাপোর্ট দেয়, এবং এরকম যদি অন্যান্য চ্যানেলও যদি এগিয়ে আসতো, তো ডেফিনেটলি আমার মনে হয় যে ওই যে হারিয়ে যাওয়া যে ফুটবলটি, সেটা আবার ফিরে আসতো। আমি একজন ফুটবলার, আমি তো ফুটবল নিয়ে আমি বলবো যে এই ফুটবল, এই আমরা 18-20 বছর আগে যে মানে আমরা ঐতিহ্য ছিল, এবং আমি মনে করি যে আপনি দেখেন যে প্রত্যেকটা বাংলাদেশের আনাচে কানাচে, এই যে বললেন যে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হলে কি হবে, গত বছর কিন্তু ভাড়নবাড়িয়া 2 গ্রুপে মারামারি লেগে লোকও মারা গেছে।
তো এই যে দেখেন একটা কত ক্রেজি, কোথায় খেলতেছে ব্রাজিল আর্জেন্টিনা জানে না, এখানে ভাড়নবাড়িয়া 2 গ্রুপে লাঠি সোটা নিয়ে 2 গ্রামের মধ্যে মারামারি কিছু, এই ধর আর্জেন্টিনা এই ব্রাজিল, মানে এটা একটা মানে আজব ঘটনা। এটা কিন্তু মানে CNN BBC মানে সেই জায়গা থেকে যদি খালি মনে হয় কবে কোন দিন যদি বাংলাদেশ জাত বিশ্বকাপে খেলে দেশটার মানুষ যে কি আনন্দ করবে, আপনি চিন্তাই করা যায় না। একটু দেশের কথায় আসি, যেহেতু আপনাকে পাওয়া গেল। দেশের সবকিছু একেবারে গণতান্ত্রিক সরকার দেশ চালাচ্ছে। জি জি, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা এবং সবকিছু মিলিয়ে দেখা যায় যে দেশটা হয়তো সামনের দিকে অনেক একটা সম্ভাবনা জায়গা তৈরি হচ্ছে। কেমন মনে হয়? আমার তো আমি খুবই আশাবাদী, কারণ মানে প্রধানমন্ত্রী এসে বিশেষ করে উনি যে প্রথম জিনিসটা করছে যে দুর্নীতি যেসব সাইটগুলি, যেসব বিগত আমলে যে সরকার দুর্নীতি করেছে, এই ব্যাংক লুট করেছে, অমুক জায়গায় লুট করেছে, এই যে এইসব খাতগুলি কিন্তু উনি বন্ধ করে দিচ্ছে, যাতে করে ভবিষ্যতে কেউ মানে হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যাংক থেকে অথবা নিয়ে প্রচার করতে না পারে দেশের বাইরে। এবং বাইরে যারা যারা আছে, যেসব দুর্নীতিবাজরা লক্ষ কোটি টাকা নিয়ে যারা পালিয়ে গেছে, ওদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে। কয়েকদিন আগে মানে বেনজির সাহেব ধরা পড়ছে, এছাড়া আরও অনেকেই খোঁজা হচ্ছে তাদেরকে, যে এত হাজার কোটি টাকা কোত্থেকে পাইল। এরা এই টাকাগুলি নিয়ে এই যে দেশ থেকে নিয়ে দেশকে পঙ্গু করে দিয়ে বাইরের দেশে যে রাখছে, তারাও এটা ভোগ করতে পারবে কিনা সন্দেহ। কারণ টাকার উপরে ঘুমায় থাকলে তো কোনো লাভ নাই, ভোগ যদি না করা যায়। এখন আপনি কত টাকা একটা লোকের মানুষের বাঁচতে কত টাকা দরকার, তারা এটা চিন্তা করা উচিত। চমৎকার একটা প্রশ্ন করলেন, কত টাকা দরকার একটা মানুষের বাঁচতে? আরে তুমি হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশকে একটা বিপদের মধ্যে ফেলায় দিয়া, দেশের মানুষের টাকা নিয়ে বাইরের দেশে আমি ইয়ে করলাম, ওই টাকা তো ভোগ করতে পারবে না। কারণ বাইরে তো সে তো একটা ব্যাংকে রাখছে, এখান থেকে বাইর করতে পারবে বলে আর মনে হয় না। সবাই একে একে ধরা পড়তেই হবে। একটা অন্যায় করলে পরিস্থিতি কি অবস্থা? জি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা আমি ওভারঅল আসছি আর কি। এখন আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এটা খুবই চেষ্টা করছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনেক তৎপর হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। তো এই জন্য আমার মনে হয় যে সারা দেশব্যাপী সিসি ক্যামেরা আয়ত্তভুক্ত করা দরকার। কারণ আমি তো অনেক দেশ বিদেশ গিয়েছি, সেখানে দেখলাম যে আপনার কোনো পুলিশ রাস্তাঘাটে রাইফেল নিয়ে দাঁড়া রয়েছে আমি দেখিনি। কিন্তু আপনি দেখেন যত যেসব উন্নয়নশীল দেশ আছে, মানে আমাদের মতো পুলিশ দাঁড়া রয়েছে, পুলিশ ঘুরতেছে, এগুলি তো গাড়ি দেখা যায় না। কিন্তু আপনি একটা অকারেন্স করেন, সাথে 30 সেকেন্ড 1 মিনিট ছট করে করে এসে পড়ে পুলিশ। কেন? তারা ক্যামেরা দিয়ে দেখতেছে। আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন, আমি গতকাল সামাজিক যোগাযোগের মধ্যে বিশ্বের একটা দেশের রাস্তা দেখলাম। আমাদের দেশেরই ভদ্রলোক, উনি কমিউনিটিটা দিচ্ছে এরকম, আমি ইচ্ছে রাস্তা ফাঁকা, আমি ইচ্ছে করলেই কিন্তু আমি যেতে পারি, কিন্তু গেলেই আমার গাড়িতে ফাইনের নোটিশ আসবে। হ্যাঁ, না এটা ঠিক আছে, ঠিক বলছে। তা আমি একবার এরকম যাচ্ছিলাম ইংল্যান্ডের রোড দিয়ে, তো খুব তাড়াতাড়ি যাচ্ছিল, তো ছট করে একটা সাউন্ড হয়েছে এরকম। তো করে আরে দোস্ত, আমি মনে হয় 50 পাউন্ড খাইয়ে গেছি। আমি কি খাইছো? আমার জরিমানা হয়ে গেছে। আমি খেয়াল করি না, এটা তো স্পিড লেখা ছিল 60, আমি মনে হয় 80। হ্যাঁ, একটু বাড়াই দিছি। কিন্তু আমি কেমনে বুঝলি? আমি বুঝতেছি, মানে ক্লিক করে ওর একটা কিন্তু হয়ে গেছে। তো এরকম আমি বলছি পুরা গোটা মানে প্রথমে ঢাকা মেট্রো থেকে শুরু করে চিটাং মেট্রো, যেসব ইম্পর্টেন্ট জায়গাগুলি আছে, আমরা যদি ক্যামেরা বন্দী করি, শুরু হলো গাড়ি সড়ক পথে এর ব্যবহার শুরু হয়ে গেছে। এর ব্যবহার শুরু হয়েছে, সেজন্য বলছি আমি অ্যাপ্রিশিয়েট এগুলি প্রত্যেকটা এলাকায় যদি ক্যামেরা দেওয়া যায়, কেউ একটা কিছু অকারেন্স করে যাতে করে বাইরেতে না পারে। এবং এই যে কয়েকদিন আগে যে একটা ছোট মেয়ে যে রামিসা, এরকম মানে এটা আফসোস লাগে যে মানুষের মানসিকতা কত। এরকম যদি কয়েকজনের যদি কুইক বিচার করে যদি ফাঁসিতে দেওয়া যায়, এরকম 2-4 জন দিলে, তখন আর মানে আমার এইসব ক্রাইম আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে। কারণ একটা দেশ গড়তে হলে আপনার আইন শৃঙ্খলা সবচেয়ে বেশি দরকার, স্বাস্থ্যটা দরকার, স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকা, শিক্ষাটা দরকার, খুব ইম্পর্টেন্ট। স্বাস্থ্য কার্ডটা দেখেন, আমার মেয়ে কদিন আগে সে স্বাস্থ্যের কারণে আমাদের ছেড়ে চলে গেছে। আমার আফসোস লাগে যে মেয়েটাকে নিয়ে আমি বিশ্বকাপ দেখতে পাচ্ছি না। আমার মেয়ে কারিনা, সে পর্তুগাল সাপোর্টার ছিল, রোনাল্ডোর ভক্ত ছিল। হ্যাঁ, সে সবসময় আমাকে নিয়ে খেলা দেখতো। হ্যাঁ, তো আমি আফসোস, সে লিভার যখন তার এফেক্ট হয়েছে, হেপাটাইটিস এর চিকিৎসা বাংলাদেশে নাই। স্বাধীন হয়েছে কত বছর? একজন বাবা হিসেবে আপনার চিন্তা করে দেখেন, একটা ওটি নাই বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট করবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুরোধ দিল যে এত বছর স্বাধীনতা হয়ে গেল, যে একটা হসপিটাল নাই লিভারের চিকিৎসার জন্য। হেপাটাইটিস এ হইলে মানুষ যে লিভার ট্রান্সপ্লান্ট করবে, হ্যাঁ, এই জিনিসটা করা দরকার। নিশ্চয়ই আলোচনা হবে, নিশ্চয়ই আপনার এই প্রত্যাশা পূরণ হবে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি শেষে যে কথাটি বললেন, চিকিৎসার ব্যাপারটি, তার কন্যা যেভাবে মৃত্যুবরণ করেছেন আপনারা সবাই জানেন, তার এই প্রত্যাশাটা যেন পূরণ হয়। আর একই সাথে বলি,
বিশ্বকাপ ফুটবল চলছে, আমাদের চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে খেলা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, এবং দর্শক বাড়ছে। একই সাথে রেডিও ভূমিতে আপনারা খেলা শুনতে পাচ্ছেন। স্বপ্নটাতে তো এরকমই, এর অতিথির সাথে বলছিলাম, যদি কোনো দিন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায়, খেলতে পারে, কি হবে? আহা, স্বপ্ন। ভালো থাকবেন, খোদা হাফেজ।